হ্যালো স্টুডেন্টস, আমরা এই ভিডিওতে আলোচনা করব বৈদ্যুতিক যন্ত্র রেটিং। তোমরা দশম শ্রেণীতে ভোল্টেজ রেটিং এবং পাওয়ার রেটিং সম্বন্ধে পড়েছো, তো সেটা একটু রিপিট করা যায়। প্রত্যেকটা বৈদ্যুতিক যন্ত্রই হলো ভোল্টেজ ডিফারেন্স কিংবা বিভব পার্থক্য কিংবা বিভব প্রভেদের উপর নির্ভরশীল। তো দুই প্রান্তের বিভব প্রভেদ কত হলে যন্ত্রটি ঠিক থাকবে, ক্ষতিগ্রস্ত হবে না এবং ভালোভাবে কাজ করবে, সেটা কিন্তু যন্ত্রের গায়ে সাধারণত লেখা থাকে। একে বলা হয় ভোল্টেজ রেটিং। যেরকম আমরা প্রত্যেক দিনের যে ঘরে যে ব্যবহার করি, ভোল্টেজ রেটিং হচ্ছে 220 ভি মানে ভোল্ট। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য 220 ভোল্ট হলে প্রত্যেকটি যন্ত্র ক্ষতিগ্রস্ত না হয় সবচেয়ে বেশি কার্যক্ষম হবে। কোনো কারণে সরবরাহ লাইনের ভোল্টেজ যদি কমে যায়, তখন কিন্তু যন্ত্রের ইফেক্টিভনেস কিংবা কর্মদক্ষতা হ্রাস পায়। যেরকম ধরো বাল্বের ক্ষেত্রেও লেখা থাকে, যেমন 220 ভোল্ট রয়েছে, তার বেশি যদি হয়ে যায় সাপ্লাই, তখন কিন্তু বাল্বটি নষ্ট হয়ে যায়। একইভাবে যদি কম হয়, তখন কিন্তু উজ্জ্বলতাও কমে যায়। তাহলে যদি একাধিক যন্ত্রের ভোল্টেজ রেটিং সমান হয়, তাকে যদি একসঙ্গে ব্যবহার করা হয়, তাদের সমান্তরাল সমবায় যোগ করতে হবে, যাতে করে প্রান্তীয় বিভব পার্থক্য সকল যন্ত্রপাতির একই থাকে। এই জন্য আমাদের প্রত্যেক দিনের জীবনে যে ব্যবহার করা হয়, প্রত্যেকটা যন্ত্রকেই 220 ভোল্ট সরবরাহ যে লাইন রয়েছে সরবরাহ, তার সঙ্গে সমান্তরালে যুক্ত করা হয়। এবারে আসা যাক ওয়াট রেটিং কী জিনিস। আমাদের একাধিক যে বৈদ্যুতিক যন্ত্র রয়েছে, তাদেরকে একই ভোল্টেজে কাজ করালেও সাধারণভাবে তারা একক সময় সমান তড়িৎ শক্তি কিন্তু খরচ করে না। স্বাভাবিক, সবার ওয়াটেজ একই না। একটা 9 ওয়াটের এলইডি বাল্ব আর একটা 20 ওয়াটের এলইডি বাল্ব একই সময় ধরে চললেও দুজনের কিন্তু কর্মক্ষমতা একই নয়, আর একই পরিমাণ তড়িৎ শক্তি খরচও করে না। যেমন ধরো একটা এখানে উদাহরণ রয়েছে তোমাদের বইতে, একটা বৈদ্যুতিক বাতি রয়েছে, তার গায়ে লেখা আছে 220 ভোল্ট আর 100 ওয়াট। আর কোনো বৈদ্যুতিক হিটার রয়েছে, তার গায়ে লেখা আছে 220 ভোল্ট 2000 ওয়াট। তাহলে দেখো ওয়াটের খুব ডিফারেন্স, তাহলে অনেক বেশি শক্তি খরচ করছে কিন্তু, তাই না? তার মানে কি ভোল্টেজ রেটিং সেম আছে, কিন্তু ওয়াট রেটিং সম্পূর্ণ আলাদা। এবারে প্রশ্ন হচ্ছে, এই রেটিংয়ের তাৎপর্য কী? তাহলে আমরা কি বুঝবো? না, কোনো বৈদ্যুতিক যন্ত্র কত ভোল্টেজে সর্বাধিক কাজ করতে পারবে এবং সঠিকভাবে নষ্ট না হয়ে কাজ করতে পারবে, কিংবা শক্তি ব্যয়ের হার কত, তা যন্ত্রের ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটিং দেখে কিন্তু সহজেই জানা যায়। যেরকম একটা বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, সেখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি 220 ভোল্ট বিভব পার্থক্যের সঙ্গে যদি একে যুক্ত করা হয়, এ সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং সেই অবস্থায় 100 ওয়াট হারে তড়িৎ শক্তি কিন্তু খরচ করবে। আর কি জানতে পারি রেটিং থেকে? না, আমরা প্রবাহমাত্রা এবং রোধের গণনা করতে পারি। এটা আমি আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম যে P = VI একটা ফর্মুলা তোমরা দেখেছিলে। তাহলে I = P/V, এখানে মান বসিয়ে একটা বাল্বের ক্ষেত্রে উদাহরণ ধরা হয়েছে 220 ভোল্ট আর 100 ওয়াট। তাহলে 100/220 বসানো হলো 0.45 অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহমাত্রা পাচ্ছি এখান থেকে। আবার তোমরা দশম শ্রেণীতে বাল্বের, হিটারের রোধগুলো বের করতে তখন এই ফর্মুলা ইউজ করেছো তোমরা ওহমের সূত্র থেকে, R = V/I। সেখান থেকে মান বসালাম, সেখান থেকেও পাওয়া যাচ্ছে। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা নিউমেরিক্যালি আর এমনিও আমাদের জানা খুব প্রয়োজন রয়েছে, যে সর্বোচ্চ নিরাপদ প্রবাহমাত্রা কত, সেটা আমরা কীভাবে বুঝবো? যে একটা লাইন রয়েছে, ধরো এখানে একটা হিটার রয়েছে 2000 ওয়াটে আর 220 ভোল্ট সাপ্লাই রয়েছে, কত পরিমাণ প্রবাহমাত্রা এখানে কিন্তু সহ্য করা যাবে? তো এখানে 2000/220 এখানে পাওয়া গেছে কত? 9.1 অ্যাম্পিয়ার। তার মানে বাড়ি যে মিটার কিংবা ফিউজ যে থাকবে, তার কিন্তু সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার প্রবাহের জন্য তৈরি। সেখানে হিটারটি ব্যবহার করলে কিন্তু লাইনটি ক্ষতিগ্রস্ত হতে পারে। তার মানে 5 অ্যাম্পিয়ারের বেশি যুক্ত ফিউজকে কিন্তু আমাদেরকে যুক্ত করতে হবে। তার মানে আমরা এই ওয়াট রেটিং থেকে অনেকটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি, যার সাহায্যে কিন্তু আমাদের সরবরাহ লাইন কিংবা যন্ত্রপাতি, যেগুলো বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করে থাকি, সেটা ক্ষতিগ্রস্ত হবে কি হবে না সেই সম্বন্ধে ধারণা পাই, এবং তার সঠিক ইনফরমেশন নিয়ে আমরা কিন্তু আমাদের কানেকশনটাকেও সিকিউর করতে পারি। এখন আমরা আলোচনা করব যে যখন আমরা এই শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় যখন আমরা যুক্ত করি, তখন ধরো একসাথে হয়তো একের বেশি রোধক রয়েছে। তো আমাদের বইতে প্রথমে সমান্তরাল সমবায় নিয়ে আলোচনা রয়েছে, তো সেটাই করবো আমরা। তো এখানে দেখতে পাচ্ছি দুটো রোধক রয়েছে সমান্তরাল সমবায়। তাহলে এর জন্য ক্ষমতা কিংবা ওয়াট রেটিং, কিংবা এর জন্য ধরো P1 P2, তাহলে যখন টোটালটা বের করবো সেটা P1 + P2 হবে না অন্য কিছু হবে, সেটা আমাদের ক্যালকুলেশন করে দেখাতে হবে। আমরা সমান্তরালটাই শুরু করি। R1 R2 রয়েছে, তোমরা জানো বিভব পার্থক্য সেম থাকে, প্রান্তের বিভব পার্থক্য সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে।
তাহলে এই ক্ষেত্রে কি হবে না, এটা যদি P1 এটা যদি P2 হয়, মোট কিন্তু P1 প্লাস P2 হবে। এবার যদি n সংখ্যকও থাকে তাহলে P1 প্লাস P2 ডট 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 আপ টু Pn হবে। এইটা আমরা এভাবেও বলতে পারি, যেরকম ধরো মোট ক্ষমতা বেড়ে গেছে আগের তুলনায়, তার মানে যন্ত্রগুলোকে সমান্তরাল সমভাবে রাখলে টোটাল যে ওয়াটেজটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। যেমন ধরো এখানে আমি ফার্স্টের জন্য বের করছি P1 ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই R1, দ্বিতীয় ক্ষেত্রে ভি স্কোয়ার বাই R2, দুটোকে ভাগ করো, পাওয়া গেল R2 বাই R1। তার মানে এখান থেকে ক্লিয়ার হতে পারছি আমরা দুটো যদি একই রকমই বাতি কিন্তু শুধুমাত্র ওয়াটেজে ডিফারেন্স আছে, কোনটা বেশি উজ্জ্বলতা সহ জ্বলবে না? স্বাভাবিকভাবে 100 ওয়াট সে বেশি পরিমাণ শক্তি খরচ করছে, সেই জন্য সে বেশি উজ্জ্বলতা সহ জ্বলবে। আর বর্তমানে মোট ক্ষমতা কত হবে না, এর 100 এর 60, তাহলে আমার সূত্র এখনই শিখেছি P1 প্লাস P2, তাহলে 100 প্লাস 60। এবার শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যেটা আমাদের এখানে ডায়াগ্রাম রয়েছে, তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা একটু আলোচনা করে নিই। প্রথম ক্ষেত্রে আমরা যদি এর ক্ষেত্রে বের করি তাহলে কত লিখবো, যদি আমি P1 ড্যাশ বলি, কেন না এই ক্ষেত্রে যদি আমি I ড্যাশ ধরি কারেন্ট, তাহলে একই প্রবাহমাত্রা দুটোর মধ্যে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে হবে P1 ড্যাশ ইকুয়ালস টু I স্কোয়ার R1, কিংবা I ধরেছি যেহেতু I স্কোয়ার R1ই লিখবো। দ্বিতীয় ক্ষেত্রে P2 ধরবো কিংবা P2 ড্যাশ ধরবো, I স্কোয়ার R2, দুটোকে ভাগ করবো যেরকম তোমাদের বইতেও করা রয়েছে, তাহলে I স্কোয়ারটা কেটে যাবে। এই সমীকরণ আর তোমাদের বের করা এই সমীকরণ দুটোকে লক্ষ্য করে দেখো, P1 ড্যাশ P2 ড্যাশ সমান P2 বাই P1। তার মানে স্বাভাবিকভাবে P1 এর মান এই ক্ষেত্রে যেটা রয়েছে, P1 এর মান যদি P2 থেকে ছোট কিংবা P1 এর মান P2 থেকে যদি বড় হয়, অবশ্য এই ক্ষেত্রে P1 এর মান P2 থেকে বড় থাকছে, তাহলে P1 এর মান P2 থেকে যদি বড় হয় তাহলে স্বাভাবিকভাবে P1 ড্যাশের মান P2 ড্যাশের থেকে ছোট হবে। ভগ্নাংশ দেখে তো তাই বোঝা যাচ্ছে। এখান থেকে কি বুঝতে পারছি, শ্রেণী সমবায়ে বেশি ওয়াট রেটিং এর যন্ত্র কম ক্ষমতা কিন্তু ব্যয় করে, একই কারেন্ট যায় কিন্তু। যেমন 100 ওয়াট আর 60 ওয়াটের দুটি বৈদ্যুতিক বাতিকে যদি শ্রেণীতে রাখা হয়, 100 ওয়াট বাতিটির ক্ষমতা অপেক্ষাকৃত কম হয়, অর্থাৎ সেটির উজ্জ্বলতা অপেক্ষাকৃত কম হয়, যেহেতু এখানে ক্ষমতাটা কম ব্যয় হচ্ছে। এবার ধরো আমাদের এই ডায়াগ্রামে যদি আমি বলি যে মোট প্রবাহমাত্রা কত, তাহলে V বাই R1 প্লাস R2, কারণ তুল্য রোধ হচ্ছে R1 প্লাস R2, তাহলে বর্তনীর মোট ক্ষমতা কত হবে না, P ড্যাশ ইকুয়ালস টু I স্কোয়ার R1 প্লাস R2। এখান থেকে I এর মান বসিয়ে দিলাম, এইখান থেকে উল্টে দিলাম, তাহলে 1 বাই P ড্যাশ বের করে দিলাম। তাহলে লক্ষ্য করে দেখো কিরকম এক্সপ্রেশনটা আসছে, রোধের সমান্তরাল সমবায়ের মতো এক্সপ্রেশনটা আসছে, মানে 1 বাই P1 প্লাস 1 বাই P2 প্লাস 1 বাই P3। তার মানে মোট ক্ষমতা যেটা হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি যে ক্ষমতাগুলো এখানে ইন্ডিভিজুয়ালে রয়েছে তার থেকে কিন্তু কম হচ্ছে। তার মানে এখান থেকে বুঝতে পারছি শ্রেণী সমবায় যখন যুক্ত করা হচ্ছে, যেরকম ধরো এখানে 100 ওয়াটের বাল্ব, 60 ওয়াটের বাল্ব, 60 ওয়াটের বাল্ব কিন্তু বেশি উজ্জ্বলতা সহ জ্বলছে 100 ওয়াটের তুলনায় কিন্তু। তো এটা একটু মাথায় রাখতে হবে, কারণ এই যে বর্তমানে যে মোট ক্ষমতা যেটা হচ্ছে সেটা কিন্তু 60 ওয়াট অপেক্ষা কম হচ্ছে। ঠিক আছে, তো যেরকম আমরা এই বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষেত্রে রেটিং দেখলাম, আর এইখানেও যেরকম আমরা সম্পর্কগুলো দেখলাম যে P1 বাই P2 ইকুয়ালস টু R2 বাই R1, আবার এখানেও দেখলাম P1 ড্যাশ বাই P2 ড্যাশ ইকুয়ালস টু R1 বাই R2, এখানে কিন্তু R2 বাই R1 ছিল। তো এইখান থেকে আমরা কিন্তু একটা রোধকের জন্য কিন্তু এরকম রেটিং কিন্তু করতে পারি। কিরকম না, রোধকটার মধ্য দিয়ে কত পরিমাণ প্রবাহমাত্রা যাবে কিংবা তার বেশি গেলে সে সহ্য করতে পারবে না, সেই ক্যালকুলেশনটা। তার মানে কি, বেশি গেলে সেটা পুরো নষ্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে বলা যায় তাপ উৎপাদনের জন্য যে ব্যয়িত ক্ষমতা সেটা একটা নির্দিষ্ট সীমা কিংবা লিমিট ছাড়িয়ে গেলে রোধকটি কিন্তু নষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে তার সহনশীলতা কিংবা সহনীয় ক্ষমতা। একে বলা হয় রোধকের ওয়াট রেটিং। যেমন কোন রোধকের রেটিং লেখা আছে 1 ওয়াট 100 ওহম, তার মানে এর রোধ হচ্ছে 100 ওহম, সর্বোচ্চ ক্ষমতা বহন করতে পারবে কিংবা সহন করতে পারবে সেটা হচ্ছে 1 ওয়াট। তাহলে 1 ওয়াটের যদি বেশি হয় তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। যেমন ধরো এখানে P ইকুয়ালস টু VI, এখানে আমরা ওহম সূত্র লাগালাম, P ইকুয়ালস টু I স্কোয়ার আর পেলাম, এখান থেকে I পেলাম √ P বাই R, এখানে মান বসালাম। কারেন্ট কত হলো 1/10, V বের করলাম IR, I যেহেতু রয়েছে আর এর মান তো দেওয়াই আছে, গুণ করে বের করলাম 10 ভোল্ট। তার মানে জানাই থাকছে যে তড়িৎ বর্তনীতে যখন যুক্ত করব তখন এভাবে করতে হবে যাতে করে প্রবাহমাত্রা 1/10 কিংবা 0.1 অ্যাম্পিয়ারের বেশি না হয়।
আর বিহ পার্থক্য যেন 10 ভোল্টের বেশি না হয়। তাহলে এইটা দেখে তোমাদেরকে আগে আই আর ভিটা বের করে নিতে হবে, সেই হিসাবে বর্তনীতে কিন্তু যুক্ত করতে হবে। তাহলে বুঝতে পারছো এই চ্যাপ্টার পড়ে আমরা কিন্তু বাস্তবে যে সাপ্লাইগুলো হচ্ছে কোনো স্থান থেকে অন্য কোনো স্থানে, কিংবা ঘরে যে কানেকশন, কিংবা যে কোনো অফিস, কিংবা যেখানেই হোক, বাড়ি, স্কুল, যেখানে কানেকশনগুলো হচ্ছে সেখানে কত পরিমাণ প্রবাহমাত্রা এবং কতটা লোড পড়বে সেই হিসাবে কিন্তু আমরা বর্তনীতে যুক্ত করে থাকি। সেই জন্য আমরা বিভিন্ন রকমের ফিউজ, এমসিবি, সুইচ, কখন 5 অ্যাম্পিয়ার, কখন 15 অ্যাম্পিয়ার, এগুলো কিন্তু ব্যবহার করে থাকি আর কি। বিভিন্ন সকেটও সেই কারণেই ব্যবহার করে থাকি, লোডের উপরে বিচার বিবেচনা করে। এখানেও যেরকম দেখলে তোমরা প্রবাহমাত্রা যেন 0.1 অ্যাম্পিয়ারের বেশি না হয়, 10 ভোল্টের বেশি নয়। এরকমই ধরো অন্য কিছু তোমাদের যদি দেয় কোনো রোধকের ক্ষেত্রে, কিংবা কোনো বাল্বের ক্ষেত্রে, কিংবা কোনো অন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে, সেখান থেকে বুঝিয়ে দিতে হবে যে এর বেশি যেন না হয়। এইরকম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যুক্ত অঙ্ক আমাদের পরীক্ষাতে 1 নম্বরে সাধারণত পেয়েছি। যেরকম এখানে দেখতে পাচ্ছ তোমাদের উদাহরণে বাল্বের রোধ সংক্রান্ত কিছু রয়েছে, ভোল্টেজ সংক্রান্ত রয়েছে, প্রবাহমাত্রা সংক্রান্ত, রোধের মান কত হবে। তোমরা এই জন্য এখানে প্রত্যেকটা গাণিতিক উদাহরণ ভালো করে দেখবে, তাহলে অনুশীলনীতে কোনো সমস্যা থাকবে না। পরের পেজে আরও কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই যে 9 থেকে 13 অবধি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তার মধ্যে 12টাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তো এগুলো ভালো করে দেখতে হবে। আর এখানে চ্যাপ্টারের থিওরি আমাদের শেষ হচ্ছে, এর সাথে কিছু হটসের প্রশ্নগুলো রয়েছে, সেই হটসের প্রশ্নগুলো আমরা এখানে করব কমপ্লিট। তো হটসের প্রশ্নগুলো করে এখানে তোমরা মোটামুটি এই 16 দাগ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, 16 দাগ, 18 দাগ, এই প্রশ্নগুলো একটু ভালো করে করবে। এখানে 11 দাগও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, এগুলো কিন্তু একটু ভালো করে করবে। তারপরে এমসিকিউ এবং অনুশীলনী শুরু করবে। তোমাদের এখানে অঙ্ক তুলনামূলকভাবে অন্য অধ্যায় থেকে কম রয়েছে, তোমরা ভালো করে চেষ্টা করবে। আর এগুলো কমপ্লিট করলে আমরা অন্য গ্রুপ শুরু করব নেক্সট ভিডিওতে। ওকে, টিল দেন, বাই।